আমরা আজকের এই মিটিংটা আসলে আমাদের পক্ষ থেকে ব্র্যাকের সাথে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হয়েছে যে লিগ্যাল এইডটাকে আরো কত বেশি ইফেক্টিভ করা যায়। এখানে আমরা জানি আমাদের বিভিন্ন সংস্থা আপনারা প্রতিনিধিত্ব করছেন, আপনারা আপনাদের জায়গা থেকে লিগ্যাল এইড প্রদান করছেন। আপনাদের সীমাবদ্ধতার জায়গা হলো আপনারা একটা বাজেটের মধ্য দিয়ে কাজ করেন, সেই বাজেটটা আসে ডোনার এজেন্সির কাছ থেকে, তাদের প্রেসক্রাইব কিছু গাইডলাইনও থাকে যেটার মধ্য দিয়ে আপনারা আপনাদের সীমিত আকারে লিগ্যাল এইড প্রদান করে যাচ্ছেন। একইভাবে সরকারেরও একটা বাজেট থাকে, সরকারেরও একটা নির্ধারিত বাজেটের মধ্য দিয়েই এই কাজটা করতে হয়। আমাদের সকল পক্ষের লক্ষ্য বস্তু হলো আমরা বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস সিস্টেমটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। দোরগোড়ায় পৌঁছে দিতে যে আমরা যাতে কোনো জায়গায় আমাদের অর্থের এবং জনশক্তির অপচয় না করি, আমাদের বুদ্ধির অপচয় না করি, সেই জায়গাটা আমাদের একটু দৃষ্টি দিতে হবে। আমাদের এখানে দেখেন দুই ধরনের ভাবে আমরা লিগ্যাল এইড দিয়ে মামলাগুলোকে কমাতে পারি। আমার 85 লক্ষের মতো মামলা পেন্ডিং সারা বাংলাদেশে এখন, সুপ্রিম কোর্ট থেকে সহকারী জজ পর্যন্ত। এই মামলাগুলোর মধ্যে এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে কম্পাউন্ডেবল কেস যেগুলো আপোষযোগ্য মামলা, সেগুলো 80% একদিনের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব। এটা সম্ভবত ব্র্যাকের এবং আমাদের ডাইরেক্টরেটের ডাটা থেকে এসেছে। আর 20% 2-3 দিনের মধ্যে এটা নিষ্পত্তি সম্ভব। যদি সেইটা হয়ে থাকে, আপনারা যারা লিগ্যাল এইড সেক্টরে কাজ করছেন তারা যদি আমাদের ডাটাটা আমরা আগে বের করি যে এই ধরনের কম্পাউন্ডেবল মামলার সংখ্যা কত এবং সেটা কিভাবে আমরা নিরসন করতে পারি। আমাদের লিগ্যাল এইড ইউনিট যেমন অধিদপ্তর যেমন দুই পক্ষের কাছে যে এই অ্যাপ্রোচটা নিয়ে যাবে, একই সাথে আপনাদের যাদের যেখানে কাজ আছে তারা যদি সেই অ্যাপ্রোচটা নেন, আমরা যদি 3 মাসের মধ্যে ধরেন টার্গেট করি যে সারা বাংলাদেশে কমপক্ষে 50,000 মামলা এই ধরনের কম্পাউন্ডেবল কেসকে আমরা নিষ্পত্তি করলাম। খুব বেশি অ্যাম্বিশাস হওয়ার দরকার নেই, 3 মাসের মধ্যে আমরা যদি 50,000 মামলাকে এরকম একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে আগামী 2 বছরের মধ্যে আমরা কত মামলা নিষ্পত্তিযোগ্য করে তুলতে পারবো যেগুলো পেন্ডিং কেস, সেদিকে আমরা ফোকাস করতে পারি। সেখানে আমাদের একটা এস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা জেলাতে। আপনারা শুধু আমাদের লিগ্যাল এইড অফিসকে সহযোগিতা করেন এটা দিয়ে। লিগ্যাল এইড অফিসকেও আমরা বলবো যে তারা যে যে সেক্টরে যে যে এনজিও কাজ করছে লিগ্যাল এইডের উপরে তাদের সহযোগিতা নেবে। সেটা তাদের লয়ার দিয়ে হোক, ফিল্ড ওয়ার্কারদের মাধ্যমে হোক, তথ্য আদান প্রদানের মাধ্যমে হোক, তাদেরকে দিয়ে কিছু মিডিয়েশন করার মধ্য দিয়ে হোক, যেভাবে হোক আমরা চাই এইটা যৌথভাবে আপনারা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এই কাজগুলো আপনারা করবেন। কারণ আমাদের সেন্ট্রাল থেকে জেলা লেভেল পর্যন্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা চাচ্ছি এই সমন্বয়টা অনেক বেশি স্ট্রং হোক। এটাকে আমরা দীর্ঘমেয়াদী করতে চাই। ধরেন কালকে ইউএনডিপি ফান্ড করলো না, পরশু জিআইজেড ফান্ড করলো না, তাহলে কি বাংলাদেশের মানুষের অ্যাক্সেস টু জাস্টিস বন্ধ হয়ে যাবে? আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই বলছি যে না, আমরা অ্যাক্সেস টু জাস্টিস বন্ধ করতে চাই না। সে জাইকা ডাজন্ট ওয়ান্ট টু ফান্ড আফটার 3 or 4 years, then what will happen? If you can reduce the number of cases from 45 lakh to 20 lakh, then I'm sure that the legal aid fund will be sufficient to provide and extend the cooperation to the people for their access to justice. এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে গেলে আপনারা চিন্তা করে আমাদেরকে কিছু পরিবর্তনের সুপারিশ দেন। আপনাদের জায়গা থেকে ফিল্ড লেভেল থেকে আপনারা কিভাবে কোন কোন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে এবং কোন কোন জায়গা কত সহজে এটা সমাধানযোগ্য। ফিল্ডের থেকে যে রিপোর্টটা আমাদের কাছে আসবে এর থেকে বেস্ট লেসন আমাদের জন্য আর কিছু নাই। কারণ যারা প্র্যাকটিক্যাল কাজ করেন আপনারা, তারা যে রিকমেন্ডেশনটা দেবেন কোন জায়গায় ওষুধটা দিতে হবে, ডায়াগনোসিসটা আপনারা খুব বেটার দিতে পারবেন। তো সেই কারণে আমরা বলছি আপনারা
একটা পরিবর্তনের সুপারিশ আমাদেরকে দেন, যে কোন কোন জায়গা আমরা ল পরিবর্তন করতে হলে সেটা বলেন, আমরা যাচাই বাছাই করে দেখব। আর কোন কোন জায়গা আমরা করতে পারবো সেটাও আমরা দেখছি। তৃতীয়ত হলো প্রচার প্রচারণা। আমরা আসেন যৌথভাবে লিগ্যাল এইডটাকে মানুষের কাছে আরো বেশি সচেতনতার জায়গায় নিয়ে যেতে আমরা উভয় পক্ষ মিলে প্রচার প্রচারণায় নামি। আমরা সবাই বলি, সরকার লিগ্যাল এইডের যে কর্মসূচি নিয়েছে এবং বেসরকারি সংস্থাগুলো যে কর্মসূচি নিয়েছে, সব অ্যাক্সেস টু জাস্টিসের এক রোডে যেয়ে মিলিত হবে। আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন। আমাদের লক্ষ্য এদেশের গরিব, অসহায়, ভুখানাঙা মানুষ, অসহায় মানুষ যারা লিগ্যাল এইড পাওয়ার যোগ্য, তাদের পাশে দাঁড়ানো, সকল মানুষের জন্য একটি অ্যাক্সেস টু জাস্টিসের দ্বার উন্মোচন করা। আসেন আমরা সেই লক্ষ্যে কাজ করি। এর পাশাপাশি যারা আমরা কাজ করছি, আমাদের যে টিমগুলো কাজ করছে, তাদের সাথে যারা লিগ্যাল এইড পাচ্ছেন বা যারা মিডিয়েশনের মাধ্যমে জেলা লেভেলে আপনার সহায়তা পাচ্ছেন, তাদের সাথে পিরিয়ডিক যদি আমরা মিটিং টিটিং করতে পারি জনসচেতনতা তৈরি করার জন্য, সো দ্যাট তারাও যে সোসাইটিতে একটা বার্তা দিতে পারে যে আমি 20 বছর ধরে মামলায় ঝুলছিলাম, লিগ্যাল এইডের মাধ্যমে আমার 1 মাসে মামলা শেষ হয়ে গেছে। এরকম একটি বার্তা তাদের মাধ্যমে সোসাইটিতে কিভাবে আমরা পৌঁছতে পারি সে লক্ষ্যে আসেন একসাথে আমরা কাজ করি। মধ্যস্থতাকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি মামলা হওয়ার আগে এবং পরে। ফলে আমাদের একদিকে পেন্ডিং কেসে লিগ্যাল এইডের মাধ্যমে আমরা যদি 2 বছরে কত মামলা নিষ্পত্তি করাতে পারি সেটা একটা দেখতে পারি। কম্পাউন্ডেবল কেস যা আছে তার সবকিছুই এর মাধ্যমে যায়, তাহলে দেখবেন আপিল, রিভিশন এগুলোও কমে যাবে সংখ্যা। তখন অটোমেটিক ড্রাস্টিক্যালি মামলার সংখ্যা কমে যাবে, কারণ একটা মামলার থেকে অর্ডারের এগেনস্টে আপিল, রিভিশন, রিভিউ এগুলো ব্রাঞ্চ গজাতে গজাতে 3টা 4টা 5টা মামলা হয়। সেই স্ট্যাটিস্টিক্স করে আমরা আগাতে পারলে আমি বিশ্বাস করি 2 বছরের মধ্যে ড্রাস্টিক্যালি মামলার সংখ্যা কমিয়ে আনা সম্ভব, এবং সেটা সম্ভবপর হবে যদি আপনারা আমাদের লিগ্যাল এইড অধিদপ্তরের সাথে কার্যকর সমন্বয় করে এটা কাজ করবেন। এটা শুধু আপনাদের একার দায়িত্ব না, আমার লিগ্যাল এইড অফিসেরও দায়িত্ব। আমি লিগ্যাল এইড অফিসে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যে যে সেক্টরে যে যে এনজিও কাজ করছেন তাদের ডেকে আপনারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আমরা কতটুকু আগাতে পারি 3 মাস পরে আমরা একটা পর্যালোচনা সভা করতে পারি এবং 3 মাসের একটা স্কিম আপনারা গ্রহণ করবেন। এখানে একটা কথা আসছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উনি একটা কথা বলেছেন যে উনি মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে একা এসেছেন আর সবাই লিগ্যাল এইড সেক্টর থেকে এসেছেন। রাইটলি সম্ভবত পয়েন্টেড আউট কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে সচেতনতা আনতে পারেন বা ভূমিকা রাখতে পারেন, এটা মনে হয় ওনার প্রশ্ন। আমি বলবো যে আপনারা আপনাদের একাডেমিক কারিকুলামে মানুষের যে ন্যূনতম অধিকারটা আছে, লিগ্যাল রাইটস, যেটা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আপনি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে শুরু করে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটাকে খুব সামারি আকারে 1-2টা চ্যাপ্টারে যদি অন্তর্ভুক্ত করেন একাডেমিক সেশনে আপনাদের কারিকুলামে, আমার মনে হয় যে সেটা জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং আগামী 5 বছর পরে এটার একটা ভালো সুফল আপনারা পেতে পারেন। সেই জায়গাটা আপনারা একটু দৃষ্টি আনতে পারেন, তাহলে এইভাবে আপনাদের ভূমিকা এখানে আসতে পারে। প্রকল্প পরবর্তী সময়ে কি হবে সেটা আমরা বলেছি যে যদি আপনারা টার্গেট করে আগান, আমি যদি 45 লক্ষ মামলাকে 20 লক্ষে আনতে পারি আগামী 5 বছরের মধ্যে, আমার 25 লক্ষ মামলা কমে গেলে তারপরে প্রকল্পের উপরে আপনাদের নির্ভরশীলতা কমে যাবে। ইন দি মিন টাইম আমরা যদি এটা দেখাতে পারি যে এটা সাকসেসফুল প্রোগ্রাম, তাহলে সরকার থেকেও যেটা প্রশ্ন আসছে যে এবারের বাজেটে আরো বেশি বরাদ্দের জন্য, এবারে না হলে নেক্সট বাজেটে আমরা চেষ্টা করব আপনাদের স্ট্যাটিস্টিক্স দেখে। এবারের বাজেটে এটা অন্তর্ভুক্তির জন্য সময় খুবই সংক্ষিপ্ত বা নাই বললেই চলে। সেই কারণে আমরা নেক্সট বাজেটে চিন্তা করব আপনারা 1 বছরের মধ্যে সমন্বিতভাবে আমরা কি করতে পেরেছি সেটার উপরে আমরা একটু রেজাল্ট বেসড
আগাই। অধিকার থেকে প্রশ্ন করা হয়েছে গুম এবং গুমের আইন না হওয়া পর্যন্ত ওই সমস্ত পরিবারের লিগ্যাল এইডের ক্ষেত্রে কি করা হবে। আমরা গুমের পরিবারের লিগ্যাল এইড দেওয়ার জন্য আমার আইন থাক না থাক, আইনকে আমরা ইন্টারপ্রেট করে এক্সটেন্ড করে যেভাবে সম্ভব তাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবে। এটা আমাদের টপ প্রায়োরিটির মধ্যে একটা, এবং আমরা আশা করি আপনাদের কাছেও সেরকম একটা বার্তা আমরা দিতে চাই। ভিকটিম কম্পেনসেশনের একটা কথা বলেছেন, অবশ্যই ভিকটিমের কম্পেনসেশন পাওয়ার প্রয়োজন। এখন কম্পেনসেশনের ক্ষেত্রে সরকার কতটুকু এটা বহন করবে সরকারের আর্থিক সক্ষমতার উপরে নির্ভর করে। আমাদের ইচ্ছা হলো আমরা এনকারেজ করব পারপিট্রেটরস যারা আছে তার সহায় সম্পদ থেকেই ভিকটিমের কম্পেনসেশনের জায়গাটা আসা উচিত বলে আমরা প্রাইমারি মনে করি। একই সাথে সরকার থেকে যাতে এই ভিকটিম কম্পেনসেশনের একটি স্কিম তৈরি করা যায় সেটাও আপনারা সুপারিশ দেন, কোন প্রক্রিয়ায় গেলে আমরা কভার করতে পারবো, আমরা সেটা চিন্তা করব। কারণ আপনাদের যেমন বাজেটারি লিমিটেশন আছে, যে আপনি ডোনার এজেন্সি আপনাকে কত টাকা দিল সেটার উপর ভিত্তি করে আপনি যেমন আগান, ঠিক একইভাবে আমাদের এই কর্মসূচিগুলো কিন্তু বাজেটের উপর নির্ভর করে। আর বাজেট আমার নির্ভর করে, আমরা আনলিমিটেড তো রাখতে পারি না, আমাদের রাষ্ট্রীয় সম্পদের সীমাবদ্ধতাও আছে। সেই জায়গাটা চিন্তা করে এখানে আপনারা কিরকম একটা সাজেশন দিতে পারেন ভিকটিম কম্পেনসেশনের ব্যাপারে, নিশ্চয়ই আমরা এটাকে ইতিবাচক ভাবেই আমাদের বিবেচনায় নিয়ে কতদূর সম্ভব এগোনো যায় আমরা এটা দেখব। আপনারা বলেছেন যে একটা অর্ডার বা ডিক্রি হলো কম্পেনসেশনের, বা ধরেন খোরপোশের মামলার, দেনমোহর খোরপোশের মামলা, সেটা ডিক্রি এক্সিকিউশন না হওয়া পর্যন্ত টাকাটা আদায় হচ্ছে না, তখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু দেওয়া যায় কিনা। এখানে যদি আপনি ফ্যামিলি কার্ডের অন্তর্ভুক্ত উনি হন, আমরা সরকারের পক্ষ থেকে 4 কোটি ফ্যামিলি কার্ড, 4 কোটি পরিবার আছে সারা বাংলাদেশে, আমাদের পর্যায়ক্রমিকভাবে 4 কোটি পরিবারকেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার পক্ষে। যদি আমরা 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করতে পারি, আমরা বিশ্বাস করি কোনো না কোনো ভাবে ওই ব্যক্তি, ওই ভিকটিম এর সুবিধা পাবেন। এর বাইরেও সরকারের অন্যান্য যে কর্মসূচিগুলো আছে, দারিদ্র্য বিমোচন কর্মসূচি সহ, সেটা আমরা চেষ্টা করব কিভাবে এই জায়গাগুলোকে নিরাপদ করা যায়। জেলা উপজেলায় ডিজিটাল প্ল্যাটফর্ম করার একটা প্রস্তাব আমাদের একজন এনেছেন এখান থেকে। আমরা সেইটা আমাদের লিগ্যাল এইড ডাইরেক্টরেট যারা আছেন ওনারা কতটুকু পদক্ষেপ নিতে পারবেন এই ক্যাপাসিটির মধ্য দিয়ে, সেটা ওনারা বিবেচনা করবেন। আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব থাকলে সেটাও দেবেন। আমি ব্র্যাকের কাছে প্রত্যাশা করব আপনারা যদি এই এনজিও এবং অধিদপ্তরের মাঝামাঝি একটি সেতু বন্ধন রচনা করেন। আপনাদের প্রস্তাব এসছে প্রতি মাসে আমরা বসতে পারি কিনা, মাসে না পারেন 2 মাসে বসেন, 2 মাসে না পারেন 3 মাসে পিরিয়ডিক রিভিউ করেন এই সমন্বয়ের কার্যক্রমটাকে। তাহলে আমরা বিশ্বাস করি আমরা আমাদের উভয় পক্ষের লক্ষ্যবস্তুতে এগিয়ে যাব। আমরা যদি সব সময় জাইকা, জিআইজেড বা ইউএনডিপির ফান্ডের উপর নির্ভর করে মানুষের অ্যাক্সেস টু জাস্টিসের দ্বার উন্মোচন করতে চাই, পথ খুলতে চাই, সেটা হয়তো সব সময় আমাদের জন্য একটি সীমাবদ্ধতা হয়ে থাকবে। আমরা এই সীমাবদ্ধতার জায়গা থেকে উত্তরণ ঘটাতে চাই। আমরা এই জায়গা থেকে একটি অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যে আমরা নিয়ত আছি, সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যাতে সঠিক পদক্ষেপ নিতে পারি। এই কথা বলে আর একটা প্রশ্ন আসছে বৈষম্য বিরোধী আইন নিয়ে আমরা কি করতে পারি। বৈষম্য বিরোধী আইনের বিষয়ে আমাদের কথা, আমরা যে কোনো আইনকেই বৈষম্য করে থাকে এরকম কোনো আইন থাকলে সেটা আমরা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করছি। আর যদি কোনো আইন বৈষম্য করে থাকে দেখা যায়, বাদ দেওয়ার পরে যে আইনটা থাকবে সে আইন মিনস ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান,
সুতরাং কোনো আইন কোনো জায়গায় বৈষম্য সৃষ্টি করলে সেটা যেমন আমরা বাদ দেওয়ার চেষ্টা করব, ঠিক একইভাবে ওই আইনটা সমান্তরালভাবে যাতে প্রয়োগ হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখব। আমার কাছে দুইটি প্রশ্ন এসেছে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে। সেটা হলো, রামিসা হত্যা মামলায় চার্জশিট কবে প্রদান করা হবে? বিচার কার্য শেষ করতে কতদিন লাগবে? আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা বিচার যত দ্রুত সম্ভব শেষ করা আমরা তার মধ্যেই করব। আমাদের সামনে একটা উদাহরণ হিসাবে আছে মাগুরার আসিয়ার মামলা, 1 মাসের মধ্যেই মনে হয় শেষ করা সম্ভব হয়েছিল, 3 মাস লেগেছিল। আমরা আশা করি অতদিন লাগার কথা না, ওটা সম্ভবত 1 মাস লেগেছিল। অর্থাৎ চার্জশিটের পরে যে বিচার প্রক্রিয়া শেষ হতে 1 মাস লেগেছিল। আমাদের সামনে একটা উদাহরণ আছে, 1848 সালের একটা উদাহরণ আছে। 1848 সালের, আমি মামলাটার রেফারেন্স আপনাদেরকে বলি, 1 মিনিট যদি আমাকে বেয়ার করেন। মুল্লুকচাঁদের মামলা, 1848 সালে মুল্লুকচাঁদের মামলা, সেই মামলায় 1 দিনে বিচার শেষ হয়েছিল। বিচার শেষ করতে 1 দিন সময় লেগেছিল। আমাদের এখানে আইনি যেটুক ফাঁক আছে সেটা হলো, সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে? এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। আমরা আপনাদের বলছি রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। যদি আমরা কোনো ভুল পথে এগিয়ে যাই, আপনারা আমাদেরকে সমালোচনা করবেন, গাইড করবেন। আমাদের সেখানে কোনো রকম কার্পণ্য এখানে থাকবে না। স্যার, ছোট্ট সম্পূর্ণ প্রশ্ন ছিল আমার, বলবো? মানে একটা তো হচ্ছে রামিসার বিচার এবং এটা সংক্রান্ত যে মানে উদ্যোগগুলো, আরেকটা হচ্ছে যে এই যে ওয়াইড স্প্রেড যে রেপের ইনসিডেন্ট গুলো যে হারে বেড়েছে এবং মানুষজন ভয়ে আতঙ্কে, ছোট শিশু তো আমরা বড়রাও আসলে আতঙ্কে থাকি বা আগে সিকিউর ফিল করি না, তো সেইটা কমানোর জন্য কি উদ্যোগ আমরা মনে হয় আইন শৃঙ্খলা আর রক্ষাকারী বাহিনী এ বিষয়ে যতটা তৎপর হওয়া সম্ভব ততটাই তৎপর আছেন। এটা আমাদের সামাজিক অবক্ষয়ের অংশ। সামাজিক সচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার প্রক্রিয়াকে যদি আমরা আরো বেশি সুষ্ঠু ধারা আস্থার জায়গায় নিতে পারি, আমার মনে হয় আমরা যৌক্তিক একটা পরিবেশ তৈরি করতে পারবো। এটা নাম্বার 1। নাম্বার 2, আমাদের আরেকটা হতাশার জায়গা আছে যেটা আপনাদের প্রশ্নে আসেনি, আমি তুলে ধরি। সেটা হলো ট্রায়াল কোর্ট এই সমস্ত ক্ষেত্রে একটা ফাঁসি দিলে হাইকোর্টে যে সেই ফাঁসির কনফার্মেশনের একটা বিষয় থাকে, আইনে দেওয়া আছে। যে কোনো মৃত্যুদণ্ড সেশন জাজ যদি দেন, দ্যাট ইজ সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য হাইকোর্ট ডিভিশন। তো
তো সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যদি কনফার্মেশন দিতে বছরের পর বছর লাগান, সঙ্গত কারণে সেখানে সময়টা লাগে পেপার বুক রেডি হতে। তো এই জায়গাগুলো আমরা খতিয়ে দেখছি যে এই দেরির জায়গাটা কিভাবে সমাধান করা যায়। এটা সুপ্রিম কোর্টের এখতিয়ার, আমরা সুপ্রিম কোর্টের সাথে এই বিষয়ে কথা বলবো যে এইসব ক্ষেত্রে শুধুমাত্র না, এই ফাঁসির আসামিদের ক্ষেত্রে কতটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের পেপার বুক রেডি করে মামলা নিষ্পত্তি করা যায়, সেই জায়গাও করব। আমি যখন অ্যাটর্নি জেনারেল ছিলাম 2টা বা 3টা মামলায় ব্যত্যয় করিয়েছিলাম। স্পেশাল পারমিশন অনারেবল চিফ জাস্টিস দিয়েছিলেন। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল সম্ভবত আবরার ফাহাদ হত্যা মামলা। এই 2টা মামলা নৃশংস হত্যাকাণ্ড। যদি স্বাভাবিক গতিতে পেপার বুক রেডি হতো, এটা হয়তো আরো 5-6 বছরের আগে সম্ভব হতো না, যে কারণে আমরা স্পেশাল পারমিশন নিয়ে আমরা এটা করার চেষ্টা করেছিলাম। নেত্রকোনার মেঘলার ব্যাপারে বিচারিক প্রক্রিয়ার যা যা করণীয় করা সম্ভব সব করা হচ্ছে। আমরা ক্লোজলি মনিটর করছি একই সাথে, কারণ আমরা বিচার বিভাগের তো হস্তক্ষেপ করতে পারবো না। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে ওনারা স্বাধীনভাবে কাজ করেন, কিন্তু ন্যায় বিচারের পথকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যা করণীয় সবই আমরা করব। একই সাথে ওই ভিকটিমের পাশে সমাজের কিছু সচেতন মানুষ এসে দাঁড়াতে চেয়েছেন, কিন্তু তাদের একটা শর্ত আছে, তাদের নাম যাতে না আসে যে তারা এটা সহযোগিতা করছেন, তারা নিজেরাদেরকে প্রচার করতে চান না। আমাদের লিগ্যাল এইড অধিদপ্তর সেটাকে সাধুবাদ জানিয়েছেন এবং আমি ক্লিয়ারেন্স দিয়েছি যে যদি এইভাবে কেউ সহায়তা করতে আসতে চান, এ ধরনের ভিকটিমের পাশে দাঁড়াতে চান, আমরা তাদের পরিচয় গোপন রাখতে রাজি আছি, কিন্তু ট্রান্সপারেন্সি থাকবে। আমাদের একটা ডকুমেন্টেশন থাকবে, যে ডকুমেন্টেশনের আন্ডারে এটা ট্রানজেক্টেড হবে, যাতে করে ভিকটিম ফ্যামিলি ওই টাকাটা পান বা সহযোগিতা পান। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা রেকর্ড রাখবো যে কোন ব্যক্তি এই ধরনের সহযোগিতা করেছেন। এটা নট ফর পাবলিক। আশা করি আমি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সবগুলো, জি প্লিজ জানাব। নারী আন্দোলন করি এবং আমরা এনজিও আন্দোলন করি, প্রত্যেকে যে কথাটা বলেছেন, এই যে একটা উদ্যোগটা, এই উদ্যোগটাকে যদি সফল করতে হয়, যে যে জেলায় যে যে এনজিও জায়গা আছে তাদের সাথে একটা এমইউ করতে হবে। এটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা দায়বদ্ধ হব না, কেউই দায়বদ্ধ। থ্যাংক ইউ, দিস এ নাইস রিকমেন্ডেশন। আমি নিশ্চয়ই বলবো, কারণ আমার এখানে লিগ্যাল এইডের সাথে সমন্বয় করার জন্য প্রত্যেক জেলায় একটা করে সাব কমিটি করে দেন, একজনকে দায়িত্ব দেন, সবাইকে না, যিনি সাচিবিক দায়িত্বটা পালন করবেন এই সমন্বয়ের জন্য বিটুইন এনজিও গুলো। যদি জেলা লিগ্যাল এইডের সাথে বসে এইভাবে, আজকে যেমন আমরা বসেছি, তাদের মধ্য থেকে যে কোনো একটা এনজিওকে সাচিবিক দায়িত্ব যদি দেওয়া হয়, তারা আমার লিগ্যাল এইডের সাথে সমন্বয় করে ওই জেলায় কিভাবে আগানো যায়। একটা অভিজ্ঞতা আছে মাইলর মন্ত্রী মহোদয়। আমাদের কথা হচ্ছে যে আমরা কিন্তু এই যে ভিকটিম সাপোর্ট সেন্টারে 10টা এনজিও কাজ করছে, আমাদের মধ্যে প্রত্যেক এনজিওর সাথে তাদের একটা এমইউ আছে। আমরা কিন্তু 6 মাস অন্তর অন্তর বসছি, ওখানে আমরা ওগুলোকে মনিটরিং করছি। এইরকম করে করতে হবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড আহ্বান জানাবে যারা যারা এই ধরনের সার্ভিস দিচ্ছে, সার্ভিস প্রোভাইডারদেরকে তাদের এনলিস্টমেন্টে আনতে হবে। যদি এনলিস্টমেন্টে আনে, তখন আমরা কথা বলার সুযোগ থাকবে, সাথে সাথে কাজ করার সুযোগ থাকবে। এই জায়গাগুলোকে আমাদের এখন নিশ্চিত করতে হবে। যদি এটা we are open, আমাদের কোনো সীমাবদ্ধতা নাই। we are welcoming any kind of recommendations from you which will be helpful for strengthening the access to justice program, to ensure the rights of the citizens. We are welcoming any kind of recommendation. It is not prescribed with any limitations. Thank you. Am I clear enough? Thank you. আমি একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে একটু বিদায় নিচ্ছি। আগে জেলা কমিটিগুলোকে যদি আমরা সমন্বয় করতে পারি, লেট দ্য জেলা কমিটি হ্যান্ডেল দিস থিংস। আমরা আমাদের সমস্যাটা কি হলো, আমরা স্বপ্ন দেখি অনেক, বাস্তবায়ন কম করতে পারি। আর এই বেশি স্বপ্ন দেখে ফেললে আমাদের বাস্তবায়নের
সম্ভাবনাটা কমে যায়। আমরা জেলা ইউনিটটাকে যদি স্ট্রং করতে পারি, ওই জেলা ইউনিট উপজেলা পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত পৌঁছে যাবে। আমরা সেইভাবে আগানোর চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।